আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। বিবাহ.com শতভাগ গ্যারান্টি সহকারে পাত্র পাত্রী সাপ্লাই দেওয়া হয়। আমাদের নিজস্ব ডিটেকটিভ দ্বারা চারিত্রিক সার্টিফিকেট হাতে পাওয়ার পরেই বায়োডাটা হাতে নেওয়া হয়। আমাদের কোনো শাখা নেই। অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন 017। এমন উদ্ভট সাইনবোর্ড জীবনে কোনোদিন দেখেনি ইমরোজ। এক পৃথিবী বিতৃষ্ণা নিয়ে সাইনবোর্ডের লেখা পড়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল ইমরোজ। পাত্র পাত্রী সাপ্লাই দেওয়া হয় মানে কি? ভাষার এ কেমন অপপ্রয়োগ! ভীষণ খুঁতখুঁতে মানুষ ইমরোজ। বাংলার ছাত্র ছিল, এখন শিক্ষক, তাই এটা ওর সহ্যের বাইরে। তার কি গরু ছাগল বা মালপত্র নাকি যে হাটে বাজারে সাপ্লাই করবে? মা ওকে জোর করে এমন আজব একটা প্রতিষ্ঠানে কেন পাঠিয়েছেন তা ওর বোধগম্য হলো না। ইমরোজ এক পৃথিবী বিতৃষ্ণা নিয়ে ভিতরে এলো। ছোট্ট একটা রুমে গাদাগাদি ভিড়, রীতিমতো লাইন পড়ে গেছে। এটা রিসিপশন নাকি গরুর ভাগাড় কি জানি। রিসিপশনে একজন অল্পবয়সী মেয়ে বসে আছে। ভিড় দেখে স্মিত হলো ইমরোজ। সে রিসিপশনে এসে মেয়েটাকে জিজ্ঞেস করলো, আমি আপনাদের প্রতিষ্ঠান প্রধানের সাথে কথা বলতে চাই। আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে স্যার? সিরিয়াল নাম্বার কত? একজন ঘটকের সাথে কথা বলার জন্য যে অ্যাপয়েন্টমেন্ট লাগবে সেটা কি জানতো? আগে জানলে আসতোই না। সে বলল, আমার অ্যাপয়েন্টমেন্ট নেই, এখন ব্যবস্থা করে দিতে পারবেন? আমি এখন সিরিয়াল নাম্বার দিচ্ছি, আপনি অপেক্ষা করুন স্যার। দেখুন, এখন ব্যবস্থা করে দিতে পারবেন না। আসলে আমি ভীষণ ব্যস্ত মানুষ। সিরিয়াল ব্রেক করলে ম্যাডাম ভীষণ রেগে যান। আমরা কোনো অনিয়ম করি না, আমরা স্ট্রিক্টলি আমাদের রুলস অ্যান্ড রেগুলেশন মেনেই করি। তাছাড়া যারা আসেন সবারই কিছু না কিছু ব্যস্ততা থাকেই। ইমরোজ অগত্যা কোণার দিকে একটা সিটে বসে পড়ল। ভীষণ বিরক্ত লাগছে। ওর পাশে একজন লোক এসে বসলো। পান চিবুতে চিবুতে বলল, ডিজিটাল ঘটক, আজকাল সবই ডিজিটাল। তা আপনি কি আপনার বায়োডেটা জমা দিবার আইছেন ভাইজান, নাকি আপনার কেসটা অ্যাকসেপ্ট হইল কিনা সেটার রেজাল্ট নিতে আইছেন? ইমরোজের বিরক্তির মাত্রা ছাড়ালো, বলল, কেস মানে? প্রথমবার বায়োডেটা জমা নেয়, এরপর ওই যে গোয়েন্দাগিরি করে, দেখে কোনো লটর পটর আছে কিনা। এরপর গলা খাদে নামিয়ে বলল, চারিত্রিক সমস্যা আর কি। থাকলে সোজা বায়োডেটা ফিক্কা মারবো, না থাকলে মনে করবেন কপাল ভালো, আপার সুনজর পড়লে বিয়ে পাক্কা। এটা কোথায় এসে পড়লো সে? ওর মনে হলো ফিরে যাবে, কিন্তু মায়ের কথা মনে পড়ল। তুই কি খালি গায়ে গতরে বড় হয়েছিস? নিজে তো 30 পার করেছিস, বিয়ে করছিস না। ওইদিকে তো ছোট বোন বিবাহ উপযুক্ত হয়ে গেছে, তার দায়িত্ব নিবি না? এই প্রতিষ্ঠানের ভিজিটিং কার্ড ধরিয়ে দিয়ে বলেন, আজ এখানে গিয়ে সব সেটিং করে আসবি। এসব আমি পারবো না মা, আমার ইম্পর্টেন্ট ক্লাস আছে। স্টুডেন্টদের হাফ ইয়ারলি এক্সাম সামনে। তোর লেকচার শেষ করে যাবি, সারাদিন তো ক্লাস নিবি না। এসব আমার ভালো লাগে না। তা লাগবে কেন? আমার কথার কোনো গুরুত্বই কারো কাছে নেই। এই বয়সে আমাকে যেতে হবে তাহলে? বাতের ব্যথা নিয়ে বুড়ো বয়সে চান কয়লা করার জন্যই তো বেঁচে আছি। ওর মা বরাবরই এমন। মেলোড্রামা করে ইমোশনাল ব্ল্যাকমেলের মাধ্যমে তিনি কাজ হাসিল করতে ওস্তাদ। ঠিক আছে, যাব। কাজ করে আসবি, নইলে আমি স্পিতার বায়োডাটার সাথে তোরটাও দিয়ে আসবো। তোর এই দেবদাসগিরি ছুটিয়ে তবে দম নেব। এটা অবশ্য ভয়ের বিষয়। সার জীবন মা আর বোনকে দেখে ওর বিয়ের স্বাদ মিটে গেছে। ওরকম নাটুকিপনা করা এক পিস ওর কপালে জুটে গেলে জীবন কয়লা হয়ে যাবে। মা একবার ওকে নিয়ে পড়লে আর নিস্তার নেই। এই আশঙ্কায় সে ফিরে যাবার চিন্তা বাতিল করে নিজের ধৈর্যের পরিধি বৃদ্ধি করল। মেয়েটা যে সিরিয়াল নম্বর ধরিয়ে দিয়েছিল তার নাম্বার 23। সে আবার উঠে গিয়ে রিসিপশনিস্টকে জিজ্ঞেস করলো, এখন কত নম্বর চলছে? 12। সে দাঁতে দাঁত চেপে গিয়ে আবার বসলো। পাশে বসা লোকটা আরেকটা যন্ত্রণা। এক নাগারে কথা বলে ওর মাথায় ধরিয়ে দিয়েছে। সে যে বিরক্ত হচ্ছে তাতে তার কোনো বিবেক নেই। মানুষের স্বাভাবিক ম্যানারিজম থাকবে না। অদ্ভুত। আর 1 ঘন্টা অপেক্ষার পরে ঘটকের ঘরে যখন ঢুকলো তখন মেজাজে পারদ আকাশ ছুঁয়েছে ওর।
ওকে বিসিএস ক্যাডারের পুলিশ ভেরিফিকেশনও এত ঝক্কি পহতে হয়নি বোধহয়। ভেতরে ঢুকে ওর চক্ষু চরক গাছ, ভেবেছিল বয়স্ক পান খাওয়া কোনো মহিলাকে দেখবে। ঘটক শুনলে যে ধরনের ছবি ভাসে, কিন্তু সেখানে 25 পেরোনো কোনো তরুণীকে সে একেবারেই আশা করেনি। শ্যামলা রঙের নিরীহ চেহারার একজন মেয়ে। ওর কাছে মনে হলো সব বুঝরুকি। সে সময় ধরে চলা মানুষ। এই মেয়ের এমন ফালতু প্রতিষ্ঠানের জন্য তার সময় যে অপচয় হয়েছে। নিজের যাপিত জীবনের বাধা ধরার রুটিনে ব্যাঘাত ঘটেছে। তা কে ফেরত দেবে? কেবিনে প্রবেশের আগে সে নামফলককে নামটা দেখেছিল, রাত্রি করিম। আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? ইমরোজের মুখে তখন অমাবস্যার আধার। বিয়ের ব্যাপারে। এটুকু বলতেই রাত্রি নামে তরুণী ওকে থামিয়ে দিল। আমার কাছে লোকে বিয়ের বিষয়ে কথা বলতে আসে, তা স্যাম্পলকে আপনি? এবার আর ইমরাজের পক্ষে নিজের মেজাজের পারদ নিয়ন্ত্রণ করা সম্ভব হলো না। নিরীহ চেহারা হলেও ভদ্রতার লেশমাত্র নেই এই মেয়ের মধ্যে। স্যাম্পল মানে? ক্লায়েন্টকে আপনারা এভাবে ট্রিট করেন? আপনার কথাবার্তা ভীষণ অশালীন আর অভদ্র। এক্সকিউজ মি, কি বললেন? আমি অভদ্র, অশালীন? আপনি বিনয়ের অবতার। আমাদের রেপুটেশন নিয়ে বাজে কথা বলার রাইট আপনাকে কে দিয়েছে? ঝাঁঝালো গলায় বলল রাত্রি। এটাকে রেপুটেশন বলে? বাইরে যে সাইনবোর্ড টাঙিয়েছেন তাতে লিখেছেন পাত্র পাত্রী সাপ্লাই দেওয়া হয়, সেটাই অত্যন্ত ফালতু কথা। আপনার আসলে গবাদি পশুর ব্যবসা করার কথা ছিল, হয়েছেন ঘটক। এদেরকে আমি চিনি না ভেবেছেন? এরা শুধু নানা ভুজুং ভাজুং দিয়ে ডাকাতি করার ধান্দা করে। নানান বাহানায় যখন তখন টাকা আদায় করা ছাড়া এদের কোনো কাজ নেই। রাত্রির মুখোপই মুহূর্তেই বদলে গেল। একটু আগে দেখা শান্ত চোখ দুটো ক্রোধে জ্বলে উঠল। প্রবল রাগে ফেটে পড়ল সে। আপনি একসাথে দুটো শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এক, আপনি দুটো প্রফেশনকে ইনসাল্ট করেছেন। দুই, একজন নারীর সাথে জঘন্য ব্যবহার করেছেন। আপনি বেরিয়ে যান, আপনার কাজ আমি নেব না। এমন স্পর্ধা আজ অবধি কারোর হয়নি। ইমরোজের অহমে আঘাত লেগেছে। সেও তেতে উঠে বলল, আমারও এসব ধাপ্পাবাস্তের খপ্পরে পড়ার ইচ্ছে নেই। বলে সে তড়িৎ বেগে উঠে দাঁড়ালো। দরজার কাছাকাছি যেতেই মায়ের হুমকির কথা মনে পড়ল। এরপর সে ঘুরে দাঁড়িয়ে এগিয়ে গেল। কাজটা তো আপনাকে নিতেই হবে। আপনার জন্য আমার 3 ঘন্টা সময় নষ্ট হয়েছে। কাজ না নিলে আমি ক্ষতিপূরণ দাবি করব। আমি কারোর বাধ্য নই, আমার যার কাজ ইচ্ছা নিতে পারি। তাহলে ক্ষতিপূরণ হিসেবে কাজটা নিন, আমি চলে যাই। আপনার ভাষায় এটা একটা ধাপ্পাবাজ প্রতিষ্ঠান, তবুও কাজটা দিতে চাইছেন, তার মানে প্রয়োজনটা আপনারই বেশি, তাই না? ইমরোজ দাঁতে দাঁত পিষল, চল শক্ত হলো। এ মেয়ে ওর বাধ্যবাধকতা ধরে ফেলেছে। চেহারা দেখে মনে হয় ভাজা মাছ উল্টে খেতে জানে না, অথচ আস্ত শিং মাছ হাতে ধরে এক গ্লাস পানি দিয়ে কোথ করে গিলে ফেলতে পারে। অগত্যা জীবনে প্রথমবার মা ভিন্ন অন্য কারোর কাছে সে দুঃখ প্রকাশ করতে বাধ্য হলো। আচ্ছা, ধান্দাবাজ বলা আমার উচিত হয়নি, তার জন্য সরি। জেনে ভালো লাগলো। কিন্তু আপনিও আমার সাথে ভীষণ বাজে ব্যবহার করেছেন। একটা সরি আমারও পাওনা আছে। জলদ গম্ভীর গলায় বলল ইমরোজ। শুরুটা আপনি করেছিলেন, আমি সায়েন্স মেনে চলি। নিউটনের 3য় সূত্র পড়েননি? সব ক্রিয়ার একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। ক্রিয়া যেহেতু, আপনার প্রতিক্রিয়া তো হজম করতেই হবে, তাই না? তাই আমার সরি বলার কোনো প্রশ্নই আসে না। বিদ্রুপ ঝরল কথাই। তাহলে কাজটা করুন। কথাটা কেমন যেন নির্দেশের মতো শোনাচ্ছে। আমি ইন্ডিপেন্ডেন্ট বিজনেস করি, কারোর তাবেদারি নয়। অমন ঔদ্ধত্যমাখা বিদ্রুপে ইমরোজের মাথায় শিরা দপদপ করছে। ওর হিসাব সে তুলে রাখবে ভবিষ্যতের জন্য। মস্তিষ্কের আগ্নেয়গিরি সামলে সে যথাসম্ভব ভদ্রচিত স্বরে বলার চেষ্টা করল, আমরা কি আলোচনা আগাতে পারি প্লিজ? মেয়েটা ওর কাদায় পড়া অবস্থা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে। এবার ভালো শোনাচ্ছে।
আচ্ছা বসুন তাহলে, বায়োডাটা এনেছেন? অসভ্য মেয়েটার হাসি দেখে ওর গা জ্বলে যাচ্ছে, তবু বসে বায়োডাটা বের করে দিল। স্প্রিতা আহমেদ, বয়স 23। ইনি সম্পর্কে আপনার কে হন? আমার ছোট বোন। আচ্ছা, ওর জন্য কেমন পাত্র পছন্দ? একজন ভালো ফ্যামিলির ভদ্র ছেলে। বায়োডাটায় চোখ বোলাতে বোলাতে সিরিয়াস পেশাদারি গলায় প্রশ্ন করলো রাত্রি। কোনো নির্দিষ্ট প্রফেশন প্রেফার করেন? বায়োডাটা তো দেখছেন, ওর যোগ্যতা অনুযায়ী প্রফেশন হলেই হবে, তবে জেন্টেলম্যান হতে হবে, ভালো ফ্যামিলি হতে হবে। আপনার বোনের কোনো অ্যাফেয়ার আছে? না, ও খুব ভালো মেয়ে। রিলেশনশিপে থাকলেই মেয়ে খারাপ হয়ে যায়? দেখুন, ও আমার বোন। তাকে জিজ্ঞেস করেছিলেন? না, কিন্তু আমি জানি ও এমন কিছু করবে না। সমস্যা নেই, থাকলেও আমাদের ডিটেকটিভ টিম সেটা বের করতে পারবে। ওর উপরে গোয়েন্দাগিরি করবেন? এটা কিন্তু এথিক্সের পরিপন্থী। সবার প্রাইভেসি আছে। আমরা আমাদের রেপুটেশনের ব্যাপারে অত্যন্ত স্ট্রিক্ট। অনেক ছেলেমেয়েরা আছে প্রেম করে, কিন্তু ভয়ে বা সংকোচে বাসায় বলতে পারে না। পরিবারের পছন্দে বিয়ে করে ফেলে, কিন্তু পুরনো প্রেম ভুলতে পারে না। ফলাফল ডিভোর্স। আমাদের 4 বছরে এমন রেকর্ড নেই। পরে বিভিন্ন কারণে বনিবনা না হতে পারে, তখন ডিভোর্স হতে পারে। সেসব আমরা ক্লায়েন্টের ইন্টারভিউয়ের মাধ্যমে সমমনা খুঁজে আরও অনেকগুলো ক্রাইটেরিয়া বিবেচনা করে এরপর সিলেক্ট করে কিছু নাম প্রস্তাব করি। এর মাধ্যমে তারা যেগুলো পছন্দ করেন সেসব নিয়ে কথা আগাই। এমনি এমনি এত অল্প সময়ে আমাদের এত সুখ্যাতি তৈরি হয়নি। অহংকারে এ মেয়ের মাটিতে পা পড়ছে না, এমন বেয়াদব আর অসভ্য মেয়ে সে জীবনে দেখেনি। ইমরোজ একটা সরকারি কলেজে জয়েন করেছে, বছর 2 হয়েছে। শিক্ষক হিসাবে সে যখন ক্লাসে যায়, পিনপতন নিরাপত্তা নেমে আসে ক্লাস জুড়ে, যেটা ওর প্রতি সমীহ থেকেই হোক বা লেকচার পছন্দ করে বলেই হোক, কিন্তু যথেষ্ট সম্মানিত মানুষ সে। ছাত্র জীবনেও সে সবসময় খুব বেছে বেছে বন্ধুত্ব করেছে। বাজে আড্ডায় কোনোদিন থাকিনি, পোশাকের চলনে বলনে স্বরেতেই ভীষণ খুঁতখুঁতে, খানিকটা রকচটা। তবে ওর গুরুগম্ভীর ব্যক্তিত্বের জন্য কেউ ওকে কোনোদিন ঘাটায়নি, এভাবে কথা বলারও সাহস পায়নি। এই মেয়ে কিনা ওকে রীতিমতো অপমান অপদস্থ করছে। আপনার নাম আর ফোন নম্বর দিন, আমাদের ভেরিফিকেশন শেষ হলে আপনার সাথে যোগাযোগ করব। ইমরোজর একটা ভিজিটিং কার্ড এগিয়ে দিল। সে চোখ বুলিয়ে বলল, যাকে তাকে নিজের ছাত্র ভেবে বসে লেকচার শোনানোর স্বভাব তাহলে এজন্যই। এবার কিন্তু আপনি শুরু করছেন। রাত্রি ওর কথা গায়ে না মেখে ইন্টারকমে একজনকে ভেতরে আসতে বলল। একটা ছেলে ভেতরে এলে তাকে বায়োডাটা আর ওর ভিজিটিং কার্ড ধরিয়ে দিয়ে কৃতিত্বপূর্ণ গলায় পড়ল, এটা নাও, একটা ফাইল তৈরি করে জাহিদ ভাইয়ের কাছে পাঠিয়ে দাও। এবার ইমরোজের দিকে তাকিয়ে বলল, আমরা ঘাটে ঘাটে টাকার ধান্দা করি না। ইনভেস্টিগেশন শেষ হলে একটা কন্ট্রাক্ট পেপার সাইন করি। বিয়ে হলে একেবারে পুরো চার্জ নেই, যদিও চার্জ একটু বেশি, কিন্তু কাজ টেকসই। দামে কম মানে ভালো টাইপ কাজ আমরা করি না। যোগ্য পারিশ্রমিককে পোক্ত কাজ আমাদের। ইমরোজ বেরিয়ে এলো থমথমে মুখে। আজ কার মুখ দেখে যে ঘুম থেকে উঠেছিল মনে পড়ল, আয়নায় নিজের মুখই দেখেছিল প্রথম। সে হিসেবে তুলে রাখলো। অবশ্য ঋণ রাখবে না, সুদ সমেত ফেরত দিবে। ইস্পিতা পার্কে বসে অপেক্ষা করছে, উৎপল এখনো আসছে না। এই ছেলে সবসময় লেট লতিফ, অথচ সে চিন্তায় শেষ হয়ে যাচ্ছে। উৎপল আসতেই সে হিসিয়ে বলে উঠল, দেরি হলো কেন? জ্যাম ছিল তো। সারা ঢাকায় শুধু তোমারই ট্রাফিক জ্যাম থাকে, আর কারো থাকে না? আমার পার্সোনাল হেলিকপ্টার আছে নাকি যে উড়ে এখানে এসেছি? আচ্ছা সরি, কি হয়েছে এবার বলো, এত জরুরি তলব কেন? উৎপল, মা আমার বিয়ে দেবার জন্য অস্থির হয়ে উঠেছে। বাসায় আমার কথা বলে দাও। ভাইয়া জানলে সর্বনাশ, মেরে ফেলবে আমাকে। বড় ভাইকে এত ভয় পাও কেন? উনি নিশ্চয়ই বাঘ ভাল্লুক না। উৎপল নিজের কথা চিন্তা করলো, সেও তো বড় ভাই, কিন্তু ওর ছোট বোন ওকে যেভাবে শাসন করে, ভাগ্যিস রাত্রি ওর বড় বোন নয়, নইলে ওর জীবন তেজপাতা হয়ে যেত। তোমার মাকে বলে দেখো। মাকেও বলা সম্ভব না, কেঁদে কুটে বাড়ি মাথায় তুলবে।
ভাইয়া জেনেই যাবে। তুমি তোমার বাসায় বলো, ওদের কনভিন্স করে আমার বাসায় প্রস্তাব পাঠাও। এছাড়া আর কোনো উপায় নেই। উৎপল শঙ্কিত বোধ করল। ওর বোন দুনিয়ার সকল মানুষের বিয়ের দায়িত্ব নিয়েছে, অথচ বড় ভাইয়ের দিকে নজর নেই, না নিজের দিকে আছে। রাত্রি নিজে বিয়ে করে শ্বশুরবাড়ি চলে গেলে ধীরে সুস্থে সে মাকে বুঝিয়ে বলতে পারত ইস্পিতার কথা, যে নিজে বিয়ে করেনি সে নাকি বিবাহ.com নামে প্রতিষ্ঠান চালায়। এ কেমন অবিচার! এটা একদিন রাত্রিকে বলতেই উত্তরে বলেছে, তোমার কথায় যারা বিষ বিক্রি করে তাদের বিষ আগে খেয়ে দেখা উচিত। বিষ আর বিয়ে কি এক হলো? উৎপল উত্তর শুনে হতভম্ব গলায় প্রশ্নটা করেছিল বোনকে। সেটা আমি কিভাবে জানবো আমি বিয়ে করেছি নাকি বিষ খেয়ে দেখেছি? রাত্রি মনে করে বিয়ে নিয়ে কাজ করার মতো প্যারা পৃথিবীর আর কোনো প্রফেশনে নেই। একবার একটা বিয়ে প্রায় চূড়ান্ত করে ফেলেছিল, কিন্তু কনের পাত্রের ডাকনাম পছন্দ হয়নি। এঙ্গেজমেন্টের দিন পাত্রের এক খালা এই নামে ডাকাই মেয়ে বেঁকে বসে। সারা জীবন এই পরিবারের মানুষেরা ওকে অমুকের বউ বলে ডাকবে, এটা সে মেনে নিতে পারবে না। নামটা যেন কি ছিল এখন মনে নেই, অথচ ছেলে দেখতে সুদর্শন আর পেশায় ডাক্তার বলে পাত্রীপক্ষই বেশি আগ্রহ দেখিয়েছিল। এই নিয়ে দুই পরিবারের মধ্যে প্রায় ধুমধুমার লেগে যাই অবস্থা। শেষ মুহূর্তে রাত্রির মধ্য অবস্থায় সেই পরিস্থিতি ঠিকই হয়েছিল, কিন্তু বিয়েটা হয়নি। অনেকের আবার হাজারটা ক্রাইটেরিয়া থাকে। ছেলের নাক বেশি লম্বা হওয়া যাবে না, মেয়ে খাটো হওয়া যাবে না, চোখের রং কালো হতে হবে, সকালে ঘুম থেকে ওঠে কিনা এসব তো থাকেই। সাথে ছেলে গোসল করে গামছা বা তোয়ালে বিছানায় রাখে কিনা এসবও অন্তর্ভুক্ত থাকে। এরকম সমস্যা এড়াতে সে পাত্রপাত্রীর ইন্টারভিউ নিয়ে সমস্ত খুঁটিনাটি শুনে নেয়। রীতিমতো ইন্ট্রোগেশন চলে তখন। এত ব্যক্তিগত কথাবার্তার উত্তরও অনেকে দিতে চায় না অনেক সময়। তবে ওর কনভিন্সিং পাওয়ার ভালো। এরকম উদ্ভট সব ঝামেলা মেটাতে সে গলদঘর্ম হয়। সারাক্ষণ মহাব্যস্ত থাকতে হয় যে নাওয়া খাওয়া ভুলে যায়। তবে এক একটা বিয়ে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবার পরে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। চ্যালেঞ্জ ফেস করতে সে আনন্দ পায়, নয়তো জীবন পাঞ্ছে হয়ে যেত। ইনভেস্টিগেশন চলার সময় সে এই ব্যক্তিগত প্রশ্নের উত্তর পর্ব সেরে ফেলে। আজ 3 জনকে শিডিউল দিয়েছে, এর মধ্যে একটা ইস্পিতার। গত পরশু ইমরোজকে কল দিয়ে আজ বিকেল 4টার একটা রেস্টুরেন্টের ঠিকানা দিয়ে সেখানে থাকতে বলেছে বোনকে নিয়ে। এখন তৈরি হচ্ছিল, মা এসে বলেন, তোর বাবাকে গিয়ে বল খাবার দিয়েছি, তুইও আয়। আজও ঝগড়া করেছো? হ্যাঁ, ঝগড়া তো খালি আমিই করি, তোর বাপ তো নিরীহ মানুষ। রাত্রি হেসে ফেলল। কি হয়েছে? কি আবার হবে? আমি একটা উন্মাদ মানুষের সাথে সারা জীবন সংসার করলাম, যার দিন দুনিয়া সব খবরের কাগজ আর টিভির টক শোতে যে যত মনোযোগ দিয়ে শোনে, আমার কথা তার অর্ধেক মনোযোগ দিয়েও যদি শুনতো। আমি কি বললাম আজ বড় আপা আসবে, সে বলল আচ্ছা। কতক্ষণ পরে বাজারের ব্যাগ আর লিস্ট ধরিয়ে দিলাম, বলে কিনা আজ এত আয়োজন কিসের জন্য। এখন বল এই লোকের সাথে কি করা উচিত? খুব খারাপ কাজ হয়েছে। তুমি এক কাজ করো, বাবাকে আজ আর খেতে দিও না, টক শো খেয়ে পেট ভরা। সিরিয়াস ভঙ্গিতে বলা রাত্রির কথা শুনে মায়া কিছুক্ষণ অবিশ্বাসের দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। এরপর রেগে গিয়ে বলেন, রাত্রি একদম ফাজলামি করবি না আমার সাথে। সকালে তোর বাবাকে কতগুলো ওষুধ খেতে হয় জানিস? এভাবে বেয়াক্কেলের মতো কথাটা বলতে তোর বুক কাঁপলো না একবারও? রাত্রি নিরীহ গলায় বলল, তুমিই তো বললে বাবার সাথে কি করা উচিত, আমি সাজেশন দিলাম একটা। আমি সংসার করছি একটা উন্মাদ মানুষের সাথে, 2টা হাফ উন্মাদ জন্ম দিয়েছি, সবগুলোর মাথায় বাপের মতো ঘিলু নাই। তোর খেতে হবে না, যা সামনে থেকে। রাত্রি হেসে তৈরি হওয়াই মন দিল। মা সারাক্ষণ রেগে এটা সেটা বলতে থাকেন। বাবার প্রতি তার অভিযোগের অন্ত নেই, কিন্তু মায়েরও শেষ নেই। তার নামের পুরোটাই বাবা আর মায়ের 2 ভাই বোনের জন্য। একেবারে রেডি হয়ে সে বাবার ঘরে গেল। তিনি পত্রিকায় মুখ ডুবিয়ে বসে আছেন। বাবা কি করছো? দেখতেই তো পাচ্ছিস, আবার জিজ্ঞেস করছিস কেন? রাত্রি গলা নামিয়ে বলল, মা কিন্তু রেগে আছে, ওদিকের পরিবেশ খুব গরম। হোক, সব জ্বলে পুড়ে যাক, আমার কি। মা বলেছে বড় খালামণি আসলে তার সাথে কিছুদিনের জন্য চলে যাবে। সত্যি বলেছে?
তোমার মনে হচ্ছে আমি মিথ্যা কথা বলেছে এবার গেলে সহজে আর ফিরবে না। তোর মা রাগ করে চলে যাবে, তুই মেয়ে হয়ে ওকে আটকাতে পারছিস না? আমি কিভাবে আটকাবো? রাগ তো তোমার সাথে করেছে। একটা বুদ্ধি দে, তোর তো অনেক বুদ্ধি। তুমি একটা কাজ করো, খেয়ে রান্নার প্রশংসা করো, দেখবে রাগ গলে পানি হয়ে গেছে। আচ্ছা, যাচ্ছি। খাবার টেবিলে চারজনই বসেছে। উৎপলের চোখে এখনো ঘুম ঘুম খাচ্ছে তুর্ত। বাবা খাবার মুখে তুলে বললেন, তোমার হাতের রান্নার কোনো তুলনা হয় না মায়া। তোমার এই খিচুড়িটা আমার বড্ড প্রিয়। মায়ের চোখ উজ্জ্বল হয়ে উঠল। কিছু বলতে যাচ্ছিলেন, এর মধ্যে বাবা আবার বলেন, শুধু ঝালটা একটু বেশি হয়েছে। তোমার ঝাঁঝের কিছুটা এর সাথে ব্লেন্ড হয়েছে মনে হয়। মা চোখ দিয়ে আগুন ছড়িয়ে উঠে পড়লেন খাবার ফেলে। রাত্রি মাথায় হাত দিল। ওর মিটমাট করে দেবার পরিকল্পনা মাঠে মারা গেল। উৎপল ঘটনা কি বুঝতে চেষ্টা করছে। রাত্রির দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে সে ফিস করে বলল, তোমার কাহিনী কি ভাইয়া? পরে খবর নিচ্ছি। উৎপল কারো কথাই বুঝতে পারল না, কেবল বুঝল বিচ্ছুবন কিছু কি আন্দাজ করেছে ওর আর ইস্পিতাকে নিয়ে। তা কি করে সম্ভব? সে আর কি করেছে গো বেচারা মুখ করে সেসব খতিয়ে ভাবার চেষ্টা করলো। ইমরোজ ইস্পিতার ঘরের দরজায় নক করলো। ইস্পিতা দরজা খুলে বলল, ভাইয়া এসো। ইমরোজ ঘরে ঢুকে আশেপাশে তাকিয়ে ঘরের অবস্থা পর্যবেক্ষণ করলো কপাল কুঁচকে। রাত্রির কাঁথা বালিশ এলোমেলো, একপাশে চাদর উপরে ওঠানো, অন্য পাশে ঝুলে আছে অনেকটা। টেবিল জুড়ে বইপত্র ছড়ানো ছিটানো। টেবিলের কাছে এগিয়ে সে দেখল গতকালের কফির মগে তলানিতে কফি শুকিয়ে গেছে। তোর ঘরের এমন অবস্থা কেন? এখানে মানুষ থাকতে পারে? আমার এক্সাম চলছে ভাইয়া। তাতে কি হয়েছে? এখন বড় হয়েছিস না? তাছাড়া রুচিবোধের একটা বিষয় আছে। কয়দিন পরে শ্বশুরবাড়ি যাবি? ইস্পিতার মুখে চলে এসেছিল, তোমার বউ হয়ে যে আসবে তার ঘর গোছানোর দরকার পড়বে না। উৎপলটা কেমন কে জানে, ওর ভাইয়ের মতো এমন খুঁতখুঁতে বাতিক অন্তত তা নেই। এটুকু সে নিশ্চিত। পরীক্ষা চলছে, বইপত্র ঘাটাঘাটি হচ্ছে নিয়মিত, আবার এলোমেলো করতে হবে। যে জিনিসের এতটুকু স্থায়িত্ব নেই তা গুছিয়ে লাভটা কি? কথা বলতে বলতে নিজেই টেবিল গোছানো শুরু করলো ইমরোজ। সর্বনাশ, এখানে উৎপলের পাঠানো চিঠি আছে কিছু, ভাইয়ের হাতে পড়লে রক্ষা নেই। সে হন্তদন্ত হয়ে টেবিলের কাছে এসে বলল, ভাইয়া তোমার করতে হবে না, আমি গুছিয়ে নিব। তোমার দেরি হয়ে যাবে কলেজে যেতে, তুমি বসো না। ইমরোজ ঘড়ি দেখে নিয়ে সম্মত হয়ে বলল, ঠিক আছে, গুছিয়ে ফেলিস। যা বলতে এসেছিলাম, তুই কাল ফ্রি আছিস? কেন? না, আমার সাথে এক জায়গায় যেতে হবে তোকে। একজন তোর সাথে কথা বলবে। একজন কে? ভাইয়া তোমার গার্লফ্রেন্ড হয়েছে? কংগ্রাচুলেশন, আমি কাল ফ্রি আছি। উত্তেজিত গলায় বলল ইস্পিতা। ইমরোজ রেগে গেছে। এত অল্পতে তার ভাইটা কিভাবে রেগে যায় কে জানে। গার্লফ্রেন্ড? তোর মাথায় খালি এসব ঘুরে নাকি? একদম এসব আজে বাজে বিষয় নিয়ে মাথা ঘামাবি না বলে দিলাম। ইস্পিতার মনে হচ্ছে সে অনার্স ফাইনাল পরীক্ষা দেওয়া 23 বছরের কোনো তরুণী না, সে 16 বছরের কিশোরী। তাহলে কে? ঘটক তোর সাথে কথা বলবে। কি? ইমরোজ বেরিয়ে যাচ্ছে। সে বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। আগে জানলে কি আর বলতো সে ফিরে আছে। নিজের বোকামির জন্য নিজের মাথা দেওয়ালে ঠুকতে ইচ্ছে করলো ওর। ইমরোজ বড় ভাই হিসাবে ওভার প্রোটেক্টিভ। একবার একটা ছেলে ওকে চিঠি দিয়েছিল, জীবনে প্রথমবার প্রেমপত্র পেয়েছিল। আজকাল তো কেউ চিঠিই লেখে না। ছেলেটাকে সে পাত্তা দেয়নি একদম। বাসায় সে বলে দিয়েছিল তখন কোন ক্লাসে পড়তো, 8 বা 9। তাই চিঠিটা খুব পড়তে ইচ্ছে হয়েছিল। কিন্তু ইমরোজ সে চিঠিটা নিয়ে সোজা ওই ছেলের বাসায় গিয়ে তার বাবার হাতে দিয়েছিল। আগে চিঠিটা পড়ে নিয়ে যদি বাসায় বলতো তখন এর জন্য আফসোস হয়েছিল। ইমরোজ ওকে ভীষণ ভালোবাসে, স্নেহ করে, এটা সে বোঝে। সেও ভাইকে খুব ভালোবাসে, সেখান থেকেই সমীহ করে। ওই অভদ্র মেয়ের সাথে আবার মুখোমুখি বসতে হবে আজ, এটা ভেবে ইমরোজের মন তেতো হয়ে আছে। ভাইয়া এসবের জন্য এমন তাড়াহুড়োর কি আছে?
আমার পরীক্ষাটা অন্তত শেষ হোক। বিয়ে তো আর পরীক্ষার মধ্যে হচ্ছে না। ওরা রেস্টুরেন্টে ঢুকলো। এরপর ইস্পিতা যাকে দেখলো তাকে সে এখানে আশা করেনি। এটা তো উৎপলের বোন রাত্রি। তাকে পরিবারের সবার ছবি দেখিয়েছে সে, সেখান থেকে চেনে। এরপর রাত্রি আর ইমরোজের মধ্যে যা ঘটলো, সাইক্লোন না সুনামি বলা যায় এটাকে। উৎপলের সাথে ওর বিয়ের ভবিষ্যৎ চিন্তা করে ইস্পিতার মাথা ভো ভো করতে লাগলো। রাত্রি যখন ইমরোজকে বলল, আমাদের স্পেস দরকার, ওনাকে কিছু প্রশ্ন করব। ইস্পিতা তখন ভেতরে ভেতরে ভীষণ আনন্দিত হয়েছিল। ভেবেছিল যাক, উৎপলটার তো বাড়িতে বলার সাহসই পাচ্ছে না। এই সুযোগে রাত্রির সাথে ভাব জমিয়ে নিজে ওদের বিষয়টা খুলে বলবে। বিয়ের রাস্তা পরিষ্কারে এবার নিজে মাঠে নামবে। কিন্তু এখান থেকে যে বিপত্তির সূত্রপাত হবে তা সে জানবে কিভাবে? স্পেস দরকার কেন? আমার সামনেই জিজ্ঞেস করুন যা করার। ওকে আপনার সাথে একলা ছাড়বো না। কেন? ও ছোট মানুষ, আপনার ভুলভাল প্রশ্ন ওকে বিভ্রান্ত করতে পারে। আতে ঘা লাগলো রাত্রি। সে ইস্পিতার দিকে তাকিয়ে ইমরোজকে উদ্দেশ্য করে বলল, আমি তো ভেবেছিলাম উনি প্রাপ্তবয়স্ক, কিছু প্রশ্নের উত্তর দেবার জন্য ছাড়তে ভরসা পাচ্ছে না। আবার বিয়ে দিতে চাইছেন কেন? যেদিন মনে হবে আপনার বোনের বিয়ের বয়স হয়েছে সেদিন আসবেন। বিয়ের বয়স কেন হবে না? প্রাপ্তবয়স্ক হলেও সে যথেষ্ট ভদ্র মেয়ে। বড় ভাই হিসেবে যে কোনো পরিস্থিতিতে ওকে সামলানো আমার কর্তব্য। শুনুন, আপনার বোন বিয়ের আসর থেকে পালানোর প্ল্যান করা কোনো তরুণী নয়। আমিও তাকে সাহায্য করতে আসা কোনো বান্ধবী নই যে ওকে নিয়ে ভেগে যাব। এরপর ওর বয়ফ্রেন্ডের সাথে বিয়েতে সাক্ষী হিসেবে কাজী অফিসে হাজির থাকব। এখানে আপনার এই অকারণে ইনসিকিউর হবার কারণ কি? ইমরোজ নাসরবান্দা। সে বলল, আপনি এত উদ্ভট উদাহরণ কই পেলেন? আপনি যেভাবে একজন 23 বছরের মেয়েকে 15 বছরের বাচ্চা মেয়ের মতো ট্রিট করলেন, এমন উদ্ভট আচরণের সাথে খাপ খাওয়ার মতো অতটা উদ্ভট আচরণ টানিনি নিশ্চয়ই। এখন কিছুক্ষণের জন্য জানতো, আমি সারা দিনের জন্য সময় নিয়ে আসিনি, আমার আরও কাজ আছে। ইস্পিতা এবার মৃদু গলায় ইমরোজকে বলল, ভাইয়া সমস্যা নেই, আমি ওনার সাথে কথা বলতে পারবো। ইমরোজ এবার কাজ ঝাঁকিয়ে বলল, ওকে, যেতে পারি, কিন্তু আমি আগে প্রশ্নগুলো দেখতে চাই। কেন? কেন নয়, আমি কোন ভরসায় আপনার সাথে ওকে রেখে যাব? কি না কি প্রশ্ন করে ওর মাথায় আপনার উর্বর সব আইডিয়া ঢুকিয়ে দেবেন কে জানে। নইলে প্রশ্নগুলো দেখতে সমস্যা কোথায়? এই আদৌ উন্মাদ লোকটার কাজ নেয়াই ভুল হয়েছে। অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে রাতি। সে একরাশ বিরক্তি নিয়ে বলল, কিছু প্রশ্ন আছে, এর উত্তর ফ্যামিলির বড়দের সামনে দিতে সংকোচ হতে পারে। ও যাতে মন খুলে ওর প্রশ্নের উত্তর দিতে পারে সেজন্যই আপনার এখানে থেকে যাওয়া জরুরি। আপনার মহা উর্বর মাথায় কথাগুলো ঢুকেছে ঠিকঠাক? ইস্পিতা দেখল পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। এরা দুজন এমন সাপে নেউলে আচরণ করছে কেন তাও ওর বোধগম্য হচ্ছে না। ইমরোজ ভীষণ জেদি। হয়তো সেদিন কিছু হয়েছিল এবং ওর ভাই নির্ঘাত খুব একটা সুবিধা করতে পারেনি, সেজন্য আজই আজগুবি কথাবার্তা বলে উস্কাতে চাইছে। ওদিকেও রুদ উৎপলের কাছ থেকে রাত্রির ব্যাপারে সে শুনেছে। চলতেই আগুন যে কোনো মুহূর্তেই জ্বলে উঠবে দাউ দাউ করে, তাই সে মধ্য অবস্থায় নামতে চাইল। ভাইয়া প্লিজ, তুমি কিছুক্ষণের জন্য যাও না। কিছু একটা ভাবলো ইমরোজ, এরপর বলল, আমি যাব বললাম তো, তবে প্রশ্নগুলো জানতে চাই। রাত্রি এবার একটা ফাইল থেকে একটা কাগজ বের করে এগিয়ে দিল গজগজ করতে করতে। পরবর্তী ক্লায়েন্ট চলে আসার আগে এই ঝামেলা শেষ করতে চাইল বলে আপাতত আপত্তি করল না। প্রশ্নগুলো পড়তে পড়তে ইমরোজের কপালে বিস্ময়ের ভাঁজ পড়ল, দৃষ্টি বিস্ফোরিত হলো। এগুলো কেমন প্রশ্ন? কিছু প্রশ্ন পড়ে যত নিচের দিকে যেতে থাকলো তত ওর ভুরু কুঁচকে যেতে থাকলো। নিজে নাক ডাকেন, ওনের নাক ডাকা সহ্য করতে পারেন? নাক ডাকা কি সহ্য করার মতো জিনিস? মশার জন্য মশারি প্রেফার করেন? বার্সেলোনা নাকি রিয়াল মাদ্রিদ? আর্জেন্টিনা না ব্রাজিল? বিয়ের সাথে এই প্রশ্নের যোগসূত্র কি সেটা ইমরোজের বোধগম্য হলো না।
প্রেম করেন, কয়টা প্রেম করেছেন, আপনার বেটার হাফের পূর্ব প্রেম কিভাবে একসেপ্ট করবেন? ফালতু প্রশ্ন। তরকারিতে ঝাল বেশি খান না কম? শুটকি ভর্তা পছন্দ? শপিং করতে পছন্দ করেন? শাড়ি গহনার প্রতি আকর্ষণ আছে? প্রিয় ফুল, প্রিয় খেলা, প্রিয় পারফিউম, প্রিয় পোশাক, প্রিয় লেখক সহ অসংখ্য অর্থহীন প্রশ্ন দিয়ে ভর্তি। আগ্রহ হারিয়ে ফেলো। আরও কি আজুবাজু প্রশ্ন আছে সেটা জানতে ইচ্ছে করলো না, বরং ইমরোজ বিরস গলেই বলল, এসব কোনো প্রশ্ন হলো? এই ধরনের প্রশ্নের আইডিয়া যার মাথা থেকে বেরিয়েছে সে নির্ঘাত মূর্খ। রাতে একবার শ্বাস টেনে নিয়ে এরপর নিঃশ্বাস ছেড়ে ইমরোজের দিকে তাকিয়ে সেই গা জ্বালানো হাসি হাসলো। এরপর বলল, সবগুলো রিয়েল লাইফে কাজে লাগার মতো প্রশ্ন। আপনার সারা জীবন কেটেছে বিসিএস গাইডের অকেজো প্রশ্ন পড়ে আর একাডেমিক বইয়ের তৈলাক্ত বাসে বানরের ওঠানামার মতো অবাস্তব ম্যাথের সলিউশন শিখে। সেজন্যই কেজো প্রশ্ন আপনার নিরেট মাথায় ঢুকছে না। নিজের মূর্খতার প্রমাণ দিয়ে দিলেন এসব বলে। আপনি যেগুলো বলছেন সেগুলো মোটেও মূল্যহীন নয়। অবশ্যই মূল্যহীন। আপনি বাংলা পড়ান, আপনি উগান্ডার পররাষ্ট্রমন্ত্রীর নাম জেনে কি করবেন? তার সাথে আপনার কি কাজ? তিনি আপনার কাছ থেকে বাংলা শিখবেন নাকি নৈশভোজ সারতে সারতে তার সাথে চর্যাপদ আর বৈষব পদাবলী নিয়ে আলোচনা করবেন? এবার এই মেয়ের বিদ্যার দৌড় সে বুঝতে পেরেছে। এটাই তো স্বাভাবিক, নইলে এত কিছু থাকতে ঘটকালি করছি কেন? আপনার মাথায় কিচ্ছু নেই? যেন রায় শুনিয়ে দিল সে। রাত্রির গলা শান্ত, অথচ চোখে আগ্নেয়গিরি। আপনার মাথায় অনেক কিছু আছে। গোবর আছে বলে ঘাসও ভালো আছে মাথায়। অন্য কিছু থাকলে তৈলাক্ত বাঁশের বানরের ওঠানামার সময় আর দূরত্ব নির্ণয় নিয়ে না মাথা ঘামিয়ে বাঁশের আগায় তেলকে মাখিয়েছিল, আর এর প্রয়োজনীয়তাই বা কি ছিল সেটা বের করাই মন দিতেন। আপনি যে চূড়ান্ত অভদ্র এটা আপনি জানেন? না, জানতাম না। এখন জানিয়ে মস্ত বড় উপকার করলেন। এই উপকারের ঋণ আমি কোনো দিন ভুলতে পারবো না। নাটকে গলেই বলল রাত্রি। ওর ইচ্ছে করছে এই ছেলের ঘটকালি করতে, এমন একটা দজ্জাল মেয়ে ঘাড়ে ঝুলিয়ে দিতে যে সারা জীবন মাথার ঘাম পায়ের ঘাম একসাথে মিলেমিশে যেত। এই লোক বিয়ে করেছে কিনা জানলে উদ্যোগ নেওয়া যেত। এর চাইতে মধুর প্রতিশোধ আর হতো না। তবে যদি বিয়ে করে ফেলে সে অন্য কথা। পরক্ষণেই মনে হলো এমন গোবর ভর্তি মাথা আর নাক ভর্তি ইগো, এই ব্যাটাকে বিয়ে করবে কে? এর কপালে বিয়ে নেই। আপনার মতো মেয়ের সাথে কথা বলতে আসাই ভুল হয়েছে। আমার চরম শত্রুরও যেন আপনার সাথে পরিচয় না হয়। রাত্রি ইচ্ছে করছিল নাকি ঘুষি মেরে ফাটিয়ে দিতে। সে টেবিল চাপড়ে গলা চড়িয়ে বলল, আমার মতো মেয়ে মানে? ইমরাজের মুখে প্রায় চলেই এসেছিল, কিন্তু সে বাংলার শিক্ষক, একটা ভালো বাংলা গালি ব্যবহার করা উচিত বলে মনে হলো। শেষ মুহূর্তে নিজেকে সামলে নিয়ে বলল, সহবত জ্ঞানহীন। গাধারা সবসময় নিজেকে চালাক প্রাণী মনে করে আপনার মতো। তবে একটা জায়গায় ওরা এগিয়ে আছে আপনার চাইতে। ওদের মাথায় গোবর থাকে না। আপনি আমাকে অপমান করছেন? আপনি আমাকে ফুল দিয়ে বরণ করেছেন বুঝি? নিজের বেলায় 16 আনা। আপনি? আমি চলে যাচ্ছি। আপনার ফাইল ফেরত নিয়ে যাবেন। আপনার কাজ আমি করব না। ইস্পিতা এবার কথা বলে উঠল। বাড়িতে রাত্রির কথায় বাবা মা গুরুত্ব দেন। একে পটাতে পারলে ভালো হতো, কিন্তু এখন যা হচ্ছে। ভাইয়া প্লিজ, কিন্টার গার্ডেনের বাচ্চাদের মতো করছো কেন? আপু আপনি বসুন প্লিজ, আমি কথা বলছি। কথাটা রাত্রি কানেও গেল। মনে হলো ভাইয়ের মাথায় গোবর ভর্তি থাকলো বোনটা একেবারে নিরেট নয়। নিজের বোনের দিকে তাকি গলায় অবিশ্বাস্য নিয়ে ইমরোজ বলল, ইপসি। ওর হাত ধরে ইস্পিতা বলল, এমন করছো কেন ভাইয়া? আচ্ছা যাচ্ছি। যাবার সময় ইচ্ছে করে এই গ্লাসের পানি কিছুটা রাত্রির দিকে ঢেলে দেবার প্রচেষ্টা করেছিল, কিন্তু গ্লাস উল্টে পানি গড়িয়ে ও নিজের দিকে এলো, ফলে নিজে ভিজে গেল, যেটা ওকে আরও তাতিয়ে দিল ভেতরে ভেতরে। ইস্পিতা সবটাই বুঝল। ভাইকে সে চেনে ভালো করে।
রাত্রির প্রতি যে ওর মনে আকাশ সমান রাগ হয়েছে এটা স্পষ্ট। রাত্রির সাথে সব প্রশ্নের উত্তর দিলেও খুব প্রফেশনাল আচরণ করতে শুরু করেছিল বলে সে আর ওদের কথা বলতে পারেনি। প্রশ্ন উত্তর পূর্বে মুড তৈরি হয়নি আর। রাত্রি বলেছে, আপনার বা আপনার বাসার অন্য কারোর নম্বর দিন। আপনার ভাইয়ের সাথে আমি জীবনেও কথা বলতে চাই না। আজকের অ্যাপয়েন্টমেন্ট আমি অন্যদিন ফিক্সড করতে চাই। ইমরাজের কথা না বলেই নয়, সারা রাস্তা রাত্রির 14 পুরুষ উদ্ধার করতে করতে এসেছে। ইস্পিতা বাসে এসে দ্রুত নিজের ঘরে ঢুকে উৎপলকে কল দিল। রেস্টুরেন্টের সমস্ত ঘটনা খুলে বলল। উৎপল প্রায় ধরা গলাই বলল, এখন কি হবে? কি হবে মানে? রাত্রে নির্ঘাত তোমার পেছনে ওর গোয়েন্দা লাগিয়েছে। ভালোই হবে, অন্তত তোমার তো লজ্জাবতী লতার মতো অবস্থা। বলতে তো কিছুই পারবে না, এভাবেই অন্তত জানুক। জানলে কি হবে বুঝতে পারছো? এবার ইস্পিতার কপালেও চিন্তার ভাঁজ। ইমরোজ 100 ভাগ বেঁকে বসবে। কি হবে? সারা রাত ধরে চিন্তা করে একটা সমাধান ইস্পিতার মাথায় এলো। উৎপলকে বলল, উৎপল, লাঠি না ভেঙে সাপ মারার বুদ্ধি পেয়েছি। কি? ওদের সেটিং করিয়ে দিতে হবে। অফিসের জন্য তাড়াহুড়ো করে তৈরি হচ্ছে উৎপল। ঘুম থেকে উঠতে দেরি হয়। প্রতিদিন দৌড়ের উপরে তৈরি হয়। কাঁধার কান দিয়ে মুঠোফোন ব্যালেন্স করে মোজা পড়ছিল। সে কথা বলতে বলতে ইস্পিতার কথা শুনে ওর ফোন পড়ে যাচ্ছিল প্রায়। ভাইয়া আর রাত্রির প্রেম বা বিয়ে করিয়ে দিতে হবে। হাত দিয়ে ধরে আবার কানে রাখলো। কি? এছাড়া আপাতত আর কোনো উপায় নেই। দীর্ঘ আলোচনার প্রয়োজন বোধ করলো দুজনেই। সমাধান তো একটাই পাওয়া গেল, কিন্তু দুটো বড় প্রশ্ন থেকে গেল। বেড়ালের গলায় ঘন্টা বাঁধলে নিষ্কৃতি মিলবে, সেটা তো নিশ্চিত। প্রশ্ন হলো ঘন্টাটা বাঁধবে কে? আরও বড় প্রশ্ন হলো বেড়ালের গলায় ঘন্টা বাঁধার উপায়টা কি? বহুত কলকাঠি নাড়তে হবে। উৎপল ভেবে চিনতে জাহিদকে কল দিল। রাত্রি বিবাহ.com-এর গোয়েন্দা বিভাগ সে সামলায়, সাথে ওর সবচাইতে কাছের বন্ধু। সূর্যকে আজকে পশ্চিম দিকে উঠলো, আমাবস্যার চাঁদ দেখছি যে। উৎপল কড়া গলেই বলল, শালা, আমার জীবন মরণ সংকট আর তুই আছিস আমাবস্যার চাঁদ নিয়ে। কেন দোস্ত, তোর কি হয়েছে? ক্যান্সার নাকি? বাসার সবাই জানে? মাথা মোটা, তুই এই বুদ্ধি নিয়ে গোয়েন্দাগিরি করিস কিভাবে? বিয়ের পাত্রপাত্রী গোয়েন্দাগিরি করার জন্য শার্লক হোমস হবার দরকার হয় না। তুই তো বললি তোর জীবন মরণ সংকট। আরে বলদ, ওটা তো কথার কথা বলেছি। তাহলে ঝেড়ে কাছতে দোস্ত। রাত্রি তোর কাছে ইস্পিতার বায়োডাটা দিয়েছে? আমার কাছে এখন 23টা বায়োডাটা আছে। আমি কি নাম মুখস্থ রেখেছি নাকি? এরপর বলল, আরে দাঁড়া, মনে পড়েছে। হ্যাঁ দিয়েছে। ওটা আপাতত বন্ধ রাখতে বলেছিল আমাকে, সেজন্য মনে আছে। মেয়েটার ভাই নাকি একটা গয়ার গোবিন্দ। এমন লোকের ছায়াও রাত্রি মারাতে চায় না বলছিল। আবার একটু আগে কল করে বলল কাজ শুরু করতে। হঠাৎ আমাদের ক্লায়েন্টের খোঁজ করছিস কেন? এরপর নাটুকে গলায় বলল, দোস্ত ছি, তুই পরে কে করবি? নাউজুবিল্লাহ, এসব কি ধরনের কথা? তাছাড়া এখনো বিয়ে করতে পারলাম না। গার্লফ্রেন্ড ডেকে অন্য নারীর প্রতি আগ্রহ দেখাচ্ছিস কেন তাহলে? আরে শালা, তুই আমার সামনে থাকলে এমন গাঁটটা দিতাম তুই প্যারালাইজড হয়ে যেতি। তুমি করতে পারবা আর আমি কইতে পারবো না, তাই না? আরে গাধা, ওইটাই তো আমার গার্লফ্রেন্ড। ওহো, লা 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 লা। রোমান্টিক মুভির প্রেমময় দৃশ্যের ব্যাকগ্রাউন্ড মিউজিক গেয়ে উঠল জাহিদ। উৎপল এবার প্রচণ্ড বিরক্ত হলো, বলল, শোন, রাত্রির কানে আমার নামটা যেন না যায় ইস্পিতার বয়ফ্রেন্ডের নাম হিসেবে। যেখানে ক্রিমিনাল নিজেই তার ক্রাইম স্বীকার করেছে সেখানে আমি কেন রিপোর্ট করবো না চান্দু? তুই করবি না? আমি আমার এমপ্লয়ের কাছে লয়াল, আমি কেন এটা করব? বন্ধুর জন্য এতটুকু করতে পারবি না? আমি না থাকলে তোর সাথে সুপ্তির বিয়েটা কেচে যেত। সেটা তো জানি, কিন্তু তুই একটু আগে আমাকে বড়দ বলেছিস, গাধা বলেছিস, ভুলে গেলি? গাধাকে গাধা বলায় অন্যায় নেই। তুই শুধু গাধা না, একেবারে উৎকৃষ্ট প্রজাতির গাধা। কথাটা অবশ্য মনে মনে আওড়ালো, মুখে তেল মালিশ করলো। তেল না ঢাললে কাজ হবে না, এটা জানি। দোস্ত শোন না, তুই আমার একমাত্র কাছের বন্ধু, এই মুহূর্তে আমার ত্রাণকর্তা। তুই এমন করলে হবে? আচ্ছা, একটু ভেবে দেখি। শোন, নেক্সট উইকে ওয়ারফেজের কনসার্ট আছে, সেটার টিকিট কেটে দিলে ভেবে দেখতে পারি। ওর এত স্বাদের উপার্জন। আমি ইনকাম করি তো তোকে কনসার্ট দেখাবার জন্য।
তাইলে আমি আজকে রাত্রিকে রিপোর্টটা পাঠিয়ে দিচ্ছি। দোস্ত তুই এমন করিস না। আচ্ছা যা, টিকিট পাক্কা। এই না হলে দোস্ত তোর মাথা বেহুদা খরচ। যাক, একটা চিন্তা মাথা থেকে নামলো। উৎপল লাঞ্চ আওয়ারে অফিস থেকে বেরিয়ে ক্যাম্পাসে এলো ইস্পিতার সাথে জরুরি আলোচনা সারতে। একটা ভয়াবহ মিশনে নামতে যাচ্ছে। তার রণকৌশল ঠিক না করে নামলে মাঠে মারা যাবে। প্রতিপক্ষ ভীষণ শক্তিশালী, তাই বাড়তি সতর্কতা অত্যন্ত জরুরি। ইমরোজ বসে পরের দিনের লেকচারের প্রেজেন্টেশন স্লাইড তৈরি করছিল। এরই মধ্যে আনোরা এসে পাশে বসলেন। কলেজটা তুলে বাড়িতে নিয়ে আসতে পারিস? কেন মা? বাড়িতে তোর সাথে একটু বসে দুদণ্ড গল্প করব, তারও জো নেই। ইমরোজ কোল থেকে ল্যাপটপ সরিয়ে রাখল। বলো মা, কি বলবে? হ্যাঁ, শুধু আমাকেই তো বলতে হবে, তোর আমার সাথে গল্প করার তো কিছু নেই। ইমরোজ মৃদু হেসে বলল, ঠিক আছে, এখন থেকে গল্প করব তোমার সাথে। মায়ের মুখেও মৃদু হাসি ফুটল। হ্যাঁ রে, কদ্দূর এগুলো? ইস্পির বিয়ের ব্যাপারে। ইমরোজের হাসি মিলিয়ে গেল। বেয়াদব মেয়েটার কথা মনে পড়ল। জানি না। জানিস না মানে কি? জানি না মানে জানি না। ওদের দিয়েই কেন করতে হবে? অন্য ঘটক দেখি। সে রাত্রির মুখ দর্শন করতে চায় না। এটা কি বলিস ইমু? সারা দুনিয়া যেখানে ডিজিটাল হয়ে যাচ্ছে, আমরা কেন অ্যানালগে পড়ে থাকবো? তাছাড়া ওদের রেকর্ডস ভালো। উপরতলার শফিক ভাইয়ের ছেলের বিয়ে ওরাই করিয়ে দিয়েছে। খুব প্রশংসা শুনলাম। শুধু শুধু তো আর প্রশংসা করে না লোকে। যে মেয়ে পড়াশোনা নিয়ে মজা করে, অদ্ভুত কথাবার্তা বলে সারাক্ষণ, তার তৈরি করা একটা প্রতিষ্ঠানের প্রশংসা ওর জন্য ঠিক হজমযোগ্য নয়, রীতিমতো অবাচ্য। শোন, ইস্পির বিয়ে হলে এবার নিজের দিকে তাকা। ইমরোজ গোবেচারা মুখ করে বলল, নিজেকে তো দেখি আয়নায়। তোর মাথায় কিচ্ছু নেই? লেকচারের চাকরি কেমনে দিল তোকে? বলে তিনি উঠে চলে গেলেন। ইমরোজ বুঝতে পারল ওর ভুলটা কোথায়। একবার মায়ের সাথে রাত্রি আপুকে দেখা করিয়ে দিয়ে উস্কে দিতে পারলে কেল্লা ফতে। বাকি কাজ মা নিজেই করবে। এমন পরিস্থিতি তৈরি করবে ভাইয়া বাপ বাপ করে রাজি হয়ে যাবে। নিজের বুদ্ধিতে নিজের পিঠ চাপড়ে দিতে ইচ্ছে করলো ইস্পিতার। উৎপলের মুখের মেঘ আরো গাঢ় হলো। তাই দেখে ইস্পিতা বলল, আইডিয়াটা দারুণ না? উৎপল একরাশ বিরক্তি নিয়ে বলল, বহু আগে একটা জোকস শুনেছিলাম, একজন লোকের একটা মেয়েকে খুব পছন্দ হয়েছে। সে এসে বন্ধুদের বলছে, জানিস ওর সাথে আমার বিয়ে 50% পাকা। বন্ধুরাও দ্বিগুণ উৎসাহ নিয়ে বলল, তাই নাকি? মেয়ে রাজি হয়েছে। এবার লোকটা আরো উৎসাহ নিয়ে বলল, আরে এখনো না, আমি 100% রাজি। এখন ও রাজি হলেই হয়। উৎপলের কথা শুনে ইস্পিতার মুখ কালো হয়ে গেল। কি বলতে চাও? তোমার ভাইয়াকে না হয় আন্টি রাজি করালো, আমার বোনকে কিভাবে রাজি করাবো? তুমিও তোমার বাবা মাকে কনভিন্স করবে। তাছাড়া ও তোমার ছোট বোন, তোমারও একটা ভূমিকা আছে। উৎপল ছেলেবেলায় ভীষণ চুপচাপ ছিল, কারোর সাথে সেভাবে মিশতে পারত না। ফলত দুরন্ত বাচ্চাদের কাছে মার খেয়ে বাসে এসে কাঁদত। রাত্রি ওর 2 বছরের ছোট। ছোটবেলা থেকেই ভীষণ ডানপিটে ধরনের। সেও ভাইয়ের সাথে খেলতে যেত। একবার একজন ওর সামনেই উৎপলকে মেরেছিল। রাত্রি চুপ থাকবে কেন? সে ব্যাট দিয়ে ওই ছেলের মাথায় মেরেছিল। ভাইয়ের প্রতি তার অপরিসীম ভালোবাসা। আমরা আর ওদের সাথে খেলবো না ভাইয়া, তুমি আর আমিই খেলবো। তখন থেকে 2 ভাই বোন পরস্পরের খেলার সাথী। একবার ওদের ভীষণ ঝগড়া হয়েছিল। রাত্রি জেদ করে বৃষ্টিতে ভিজেছিল। এরপর প্রবল জ্বর বাঁধিয়েছিল। তখন ওর এত খারাপ লেগেছিল, অপরাধ বোধে ভুগেছে সে কদিন। সে অসুস্থ ছিল। এরপর থেকে সে আর রাত্রির সাথে ঝগড়া করেনি। খুনসুটি হয়, কিন্তু সিরিয়াস ঝগড়া হয়নি। আর বোনের প্রতিও ওর অপরিসীম ভালোবাসা। সহদরার সমস্ত আবদার অনুযোগ সে হাসি মুখে মেনে এসেছে সবসময়। শুধু নিজের লাভ লাইফ নিয়ে কিছু শেয়ার করেনি অন্য একটা কারণে। প্রথম কথা, ওরা ছোট বাচ্চা না যে একটা ধমক দিয়ে বিয়েতে রাজি করানো যাবে। তাছাড়া কারো সম্পর্কে না জেনে তো বোনকে বিয়ে দিতে পারি না। আমার ভাই মোটেও ফেলনা নয়। হুটহাট রেগে যায়, কিন্তু মানুষ হিসাবে ওর মতো ভালো মানুষ খুঁজে পাওয়া যাবে না। সহসা ফোঁস করে উঠল ইস্পিতা। ব্যাটারি গর্ভে চোখ চকচক করছে।
তাছাড়া তোমার বোনের আমি খারাপ চাইবো এটা কি করে ভাবলে তুমি? অভিমান চড়ল গলায়। উৎপল ওর হাতটা আলতো করে ধরে পড়ল। আরে আমি কি তাই বলেছি নাকি? আমি জানি তুমি আমার সাথে জড়িয়ে থাকা সব কিছুকে ভীষণ আপন মনে করো। পেয়সীর মান ভাঙ্গিয়ে পড়ল। তবে সবচাইতে বড় জিনিস যা আপনার বিবেচনায় রাখতে হবে তা হলো ওরা কেউ কাউকে পছন্দ করে না। ইস্পিতা কাঁদো কাঁদো মুখে বলে উঠল। এখন তাহলে কি হবে? আমি তোমার বোনের ঠিক করা ছেলেকে বিয়ে করে সংসার শুরু করব? অসম্ভব। অনেকক্ষণ সময় নিয়ে ভেবে উৎপল বলল। একটা উপায় অবশ্য আছে। উৎসাহী হয়ে ইস্পিতা বলল। কি উপায়? তাড়াতাড়ি বলো। বিয়েটা ওদের সামনে একটা চ্যালেঞ্জ হিসেবে দাঁড় করিয়ে দিতে হবে। মানে? ওদেরকে এমন পরিস্থিতিতে এনে ফেলতে হবে যেন দুজনে মনে করে ওদের বিয়ে না হলে ওরা গো হারা হারবে। তখন দেখবে নিজেরাই কেমন সুরসুর করে রাজি হয়ে যায়। আমরা তো জানি ওরা একজন হারতে পছন্দ করবে না। বিনা রণে নাহি দেব সুচাগ্র মেয়েদেরই মনোভাব ওদের, যা জেদি দুটোই। এবার মাথায় হাত দিয়ে ইস্পিতা বলল। কিন্তু সেটা কিভাবে করব আমরা? সেটা এখনো ভাবিনি, তবে আজ থেকে আমাদের একটা নতুন মিশন শুরু হলো। মিশনটা শাব্দ সংকুল। ইস্পিতা বলল। মিশন বিবাহ? উৎপল হেসে বলল। হ্যাঁ, দুটো বিয়ের। বিছানায় শুয়ে আকাশ পাতাল চিন্তায় ডুবেছিল উৎপল। দরজায় ঠক ঠক শব্দ শুনে স্বয়ংবিত ফেল ওর। ভাইয়া আসবো? উৎপল উঠে বসতে বসতে বলল। আরে আয় আয়। রাত্রি এসে আশেপাশে পর্যবেক্ষণ করে বলল। অসময়ে শুয়ে আছো যে? এমনি মাথাটা একটু ধরেছে রে। তুমি শো, আমি বিলি কেটে দিই। উৎপল বালিশে মাথা রাখলো। রাত্রি ভীষণ যত্ন করে চুলে বিলি কাটতে শুরু করলো। চোখ বুজে আসছিল ওর। হ্যাঁ রে, তোর বিবাহ.com কেমন চলছে? এখন তোকে বাসায় তেমন পাওয়াই যায় না। চলছে বেশ, হাজারটা ঝামেলা সামলাতে হয়, খাটতে হচ্ছে বেশি, তবে আমি এনজয় করছি ভীষণ। শুধু অন্যের বিয়ে দিচ্ছিস? ঘরে যে আমরা দুজন আছি তাদের গতি হবে কি? রাত্রির হাত থেমে গেল। সে অন্তর্ভীতি দৃষ্টি মেলে ভাইকে দেখল, যেন ওর ভেতরের কথা পড়ে নিচ্ছে। কি ব্যাপার ভাইয়া, কাহিনী কি ঝেড়ে কাশো তো? কি ঝেড়ে কাশবো? হঠাৎ বিয়ের জন্য উতলা হয়েছো? শুধু আমার কথা বললাম নাকি? তুই বিয়ে করবি না? কথা ঘোরাবে না তো, বলো। সত্যি তোর কথা বলছিলাম। বড় ভাই হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? উঠে বসে বলল উৎপল। উত্তরে রাত্রি বলল। বড়রা যখন নিজের বিয়ের কথা বলতে সংকোচ বোধ করে, তখন ছোটদের বিয়ের কথা বলে মনে করিয়ে দিতে চায় যে তার এখন বিয়ে করার দরকার। তুই সব জানতার শমশের? রাত্রি হেসে বলল। সব জানতা রাত্রি, আমার চকলেট কই? উৎপল বলল। তোর মান্থলি ইনকাম আমার স্যালারির চাইতে কয়েক গুণ বেশি, তাও আমার কাছে প্রতিদিন চকলেটের আবদার করিস। অভ্যাস হয়ে গেছে, কিছু অভ্যাস পরিবর্তন করতে ইচ্ছে করে না। বড় হয়ে গেলেও ছোটবেলা গায়ে জড়িয়ে রাখতে ইচ্ছে করে। উৎপলের মুখে হাসি ফুটল। তার বোনটা বদলায়নি, একটু জেদি, কিন্তু ভেতরে এখনো একটা শিশু বাস করে। সে রাত্রির মাথায় হাত রেখে বলল। টেবিলে আছে। তোমার কাউকে পছন্দ হলে প্রপোজ করার আগে তাকে আমার সাথে পরিচয় করিয়ে দেবার কথা ছিল তোমার, মনে আছে তো? উৎপলের হাসি মুখে একটা চিন্তার ছায়া পড়ল। ইস্পিতার সাথে ওর সম্পর্কটা হয়েছে আচমকা। ওরা কেউ কাউকে প্রপোজও করেনি। কিভাবে যেন দুজনেই বুঝতে পেরেছে পরস্পরের প্রতি পরস্পরের দুর্বলতা। যখন অনুধাবন করেছে ততদিনে ইস্পিতাকে সে ভালোবেসে ফেলেছে। তখন রাত্রির সাথে দেখা করালে ওদিক থেকে যদি নেতিবাচক প্রতিক্রিয়া আসে সে সহ্য করতে পারত না। সেজন্য রাত্রিকে বলার সুযোগ পায়নি। উৎপল কোনো রকমে বলল। রাত্রি চকলেট নিয়ে বেরিয়ে যাবার আগে আরেকবার উৎপলের দিকে তাকিয়ে যেন ওকে পড়তে চেষ্টা করলো। এরপর বেরিয়ে গেল। মা সত্যি সত্যি বড় খালামণির সাথে চলে গেছেন, তবে রাগ করে নয়, উৎপলের জন্য মেয়ে দেখতে। বড় খালামণি দূর সম্পর্কের ননদের মেয়ে। সে জাহিদকে কল দিল। জাহিদ ভাই, কি খবর? ভালো, তোর কি খবর? আমার আর খবর, শোনো, স্পিতা নামের যে ক্লায়েন্টের ফাইল আছে ওখানে ওর ভাইয়ের ভিজিটিং কার্ড আছে, ওনার খোঁজ খবর নিও তো। পাত্রী রেখে ওর ভাই নিয়ে পড়লি যে হঠাৎ? দরকার আছে, ওনাকে আমার সুবিধার মানুষ মনে হয় না। কাজ গুছিয়ে নেবার পরে বাগড়া দিতে পারে, তাই নজর রাখা দরকার। ভেজাল লাগানোর ওস্তাদ বেটা। ঠিক আছে। আরেকজনের বিষয়ে জানতে হবে। কে?
ভাইয়া, কি? কেন? ওর আচার আচরণে ঘাপলা আছে মনে হচ্ছে। আর শোনো, একদম বন্ধু বন্ধু করে আমার কাছে গোপন করবে না কিন্তু। জাহিদ ভাবছে এটা জানলে উৎপলের মুখটা কেমন হবে। মজাই লাগছে ভাবতে। সে উচ্ছ্বাসিত গলায় পড়ল, তুই উৎপলকে সন্দেহ করিস? ভালোর জন্য করতে হয়, বুঝলে? আজ ইস্পিতা রাত্রির সাথে দেখা করতে এসেছে মাকে নিয়ে। সেদিন ওর নিজের নাম্বারটাই দিয়ে গিয়েছিল। মা প্রথমে আসতে চাইছিলেন না, ইমরোজকে নিয়ে যেতে বলেছিলেন। অগত্যা সেদিনে রেস্টুরেন্টের ঘটনা খুলে বলতে হয়েছে। সব শুনি মা হতাশ গলায় বললেন, ইমুকে নিয়ে আর পারি না, এর গতি কি হবে সেটাই ভাবি। ইস্পিতা কিছু একটা ভাবছে, এমন একটা ভঙ্গি করে বলল, মা, আমার কিন্তু মেয়েটাকে ভীষণ পছন্দ হয়েছে। ইঙ্গিত বুঝতে পেরে তিনি বললেন, তাই নাকি? তাহলে তো যেতেই হয়। রাত্রি আনোয়ারাকে দেখে সালাম দিয়ে কৌশল বিনিময় করল। কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন ম্যাম? ও মা, আন্টি ডেকো আমাকে। আপনি আমাকে বোধহয় চিনতে পারেননি ম্যাম, আমি আপনার স্কুলে পড়তাম। তিনি একটা বেসরকারি হাই স্কুলে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। 2 বছর ধরে অবসর নিয়েছেন। এবার ভালো মতো তাকিয়ে চিনতে পারলেন। অনেক স্টুডেন্ট ছিল তার, সবাইকে মনেও থাকে না, তবে রাত্রির মুখটা মনে আছে। ভীষণ দুষ্ট আর বুদ্ধিমতী ছিল। কিছু শিক্ষার্থী থাকে যারা পুরো ক্লাস মাতিয়ে রাখে। রাত্রি তেমনই ছিল। এক দেখায় ছেলের জন্য ওকে পছন্দ হয়ে গেল আনোয়ারার। তোমার মুখটা মনে আছে? তুমি বুঝি বিবাহ উটকম চালাও? বেশ ইউনিক আইডিয়া। ওদিকে রাত্রি ভাবছে, এমন হাসি খুশি একজন মজার মানুষের ছেলে কি করে অমন রাম গরুরের ছানা হতে পারে? রসকসহীন, কাঠখোট্টা, মাথা মোটা। ধন্যবাদ ম্যাম, দোয়া করবেন। অবশ্যই মা। সেদিন রাত্রি ইস্পিতাকে একটা ফর্ম দিয়ে দিয়েছিল প্রশ্নের, যেখানে উত্তর লিখে এনেছে। কিছু মিথ্যা কথা লিখতে হয়েছে ওকে নিজেদের ভালোর জন্য। আনোয়ারা ভাবছেন রাত্রিকে কিছু প্রশ্ন করবেন, কিন্তু প্রথম দিনই এসব প্রশ্ন করা ঠিক হবে না ভেবে আপাতত অন্য প্রসঙ্গে কথা বলেন। তোমার বাসায় কে কে আছে? বাবা মা আর ভাইয়া। বাহ, তোমার বাবা মা কেমন আছেন? ভালো আছে। রাত্রি, আমার ছেলের কথাই কিছু মনে করো না, ও কিন্তু খুব ভালো মানুষ। একবার যারা ওর সাথে মিশে যায় তারা বুঝতে পারে। প্লিজ ম্যাম, আপনি একদম এসব বলবেন না। ওনার জন্য আপনি এভাবে বলে আমাকে লজ্জা দেবেন না। যেটা হয়েছে সেটা একেবারেই ওনার আর আমার মধ্যে হয়েছে, এই জন্য আপনি বা স্ত্রীটা চিন্তিত হবেন না। তবুও মা তো চিন্তা হয়। ওদিকে গো ধরেছে, এখনই বিয়ে করব না, বুড়ো হলে বিয়ে করবে বলো তো। যেখানেই যাই বলে ইমরোজ বিয়ে করেছে। এত ভালো ভালো প্রস্তাব আসতো, ও রাজিই হতো না। এখন নিজেকে পুত্র দায়গ্রস্ত মা মনে হয়। ইস্পিতা দেখল মা ওদের টোপ গিলে খেতে শুরু করেছেন ওদের হয়ে। বেশ নাটুকে একটা পরিবেশ তৈরি হয়েছে। এটাই তো সে চাই। তুলনামূলকভাবে রাত্রি আজ অনেক শান্ত, হয়তো শিক্ষক সামনে বলে। রাত্রির মনে হচ্ছে এই সুযোগ, ওই ছেলের ঘাড়ে যদি একটা খ্যাপামোষ ঝুলিয়ে দেওয়া যায়। ম্যাম, আপনি একদম ভাববেন না। বিবাহ.com আছে তো, আপনি কেমন মেয়ে চান বলবেন। আমরা থাকতে কোনো পুত্রদায় কন্যাদায় গ্রস্ততা কিছু থাকবে না। এটা আমাদের প্রতিষ্ঠানের মটো। হ্যাঁ মা, এখন এটাই ভরসা। আগে ইস্পির বিয়েটা দিয়ে দাও, পরে ওর ব্যবস্থাও করব। বাসায় ফিরে আনোয়ারা ইস্পিতাকে বললেন, ইমোর সাথে ওকে খুব মানাবে, কিন্তু আমার কেমন যেন লাগছে। ইমো কথায় কথায় রেগে যায়। সেদিনের ঘটনা শুনে মনে হলো রাত্রিও ছেড়ে কথা বলবে না। ওরা কি একজন আরেকজনের জন্য ঠিক হবে? মা চোখ গিলেছে ঠিকই, আবার দ্বিধাও আছে। সে আরেকটু ধাক্কা দেবার জন্য বলল, মা, এটাই তো ভালো। শান্ত নিরীহ ধরনের মেয়ে ভাইয়ার রাগের কাছে পাত্তাই পাবে না। তোমাকে ছাড়া তো কাউকেই ভয় টয় পায় না। এরকম কাউকেই দরকার, যেমন রোগ তেমন ওঝা দরকার, তাই না? নইলে রোগ সারবে কিভাবে? এটা ঠিক বলেছিস। ভাইয়াকে রাজি করাও মা, এমন পারফেক্ট ম্যাচ আর কই পাবে?
সারা জীবনের জন্য পুত্র দায়গ্রস্ত মা হয়ে থাকতে চাও? এই সুযোগ এটা কাটানোর। কিন্তু রাত্রি ওর পরিবার ওরা রাজি হবে কেন? ও তোমার স্টুডেন্ট ছিল মা, এখন তো তোমার জন্য সহজ হবে ওদের অ্যাপ্রোচ করা। আমরা একটা উপায় বের করে ফেলবো। এবার একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে তিনি বলেন, ইমু রাজি হবে না, ওর ঘাড় রাজি হবে। ছ্যাঁকা না খেয়েও দেবদাস সবার ভূত ওর মাথা থেকে হটাচ্ছি। ইস্পিতা আশান্বিত হয়ে নিজের ঘরে এসে উৎপলকে লিখল, মিশন বিবাহ, প্রথম ধাপ সাকসেসফুল। এদিকে ইমরোজের পেছনে যে ষড়যন্ত্রের জাল রচিত হচ্ছে, তার সব থেকে আপন মানুষেরাই তাতে জড়িত। এটা সে ঘুণাক্ষেরও টের পায়নি। সে আছে আপন জগতে, নিজের খেয়ালে। ইমরোজ সবে ফ্রেশ হয়ে একটু বিছানায় গা এলিয়ে দিয়েছে। এরই মধ্যে মার আগমন ঘটল। ইমরোজ প্রমোদ গুনল। যখন তিনি তারা কুখ্যাত ইমোশনাল ব্ল্যাকমেল করে কাজ হাসিল করতে চান, তখন যেমন অভিব্যক্তি তার মুখের অবয়ে থাকে, এখনকার অভিব্যক্তি ঠিক তেমন। কি করছিস বাবু? গলায় মধু ঢেলে প্রশ্ন করছে আনোয়ারা। ইমরোজ উঠে বসতে বসতে বলল, কিছু না মা, বসো, কি বলবে? আমি কিছু বলতেই শুধু তোর ঘরে আসি, এটা তুই বলতে পারলি? এটারই ভয় পাচ্ছিল সে। তটস্থ হয়ে বলল, সেটা আবার কখন বললাম? তুমি বসো না মা। আনোয়ারা ছেলের বিছানার পাশে বসলেন। এরপর বলেন, আজ রাত্রির সাথে কথা হলো। রাত্রিকে? চট করে ছেলের দিকে তাকিয়ে তিনি বললেন, রাত্রিকে মানে? আরে বিবাহ উৎকম। এটুকু বলতেই মনে পড়ল রাত্রিকে, একটা চূড়ান্ত অসভ্য মেয়ে। ও, সব সময় সবার নাম মনে থাকে নাকি? এখন থেকে মনে রাখবি। কেন? সে কি মহারানী ভিক্টোরিয়া নাকি বিল গেটস যে তার নাম মনে রাখতে হবে? যারা উপকার করে তাদের প্রতি কৃতজ্ঞ থাকতে হয়। ইমরোজ আতিপাতি করেও খুঁজে রাত্রি নামের মহা ঝামেলাবাজ মেয়েটি ওর কি উপকার করেছে মনে করতে পারল না। সে বলল, তা সে কি উপকার করেছে? নমুনাটা শুনি একটু। বলার পরে কিঞ্চিত বিস্মিত হলো। এভাবে কথা সে বলে না। সে অত্যন্ত ভদ্রভাবে ভদ্রলোকের মতো কথা বলে। ওই মেয়ের নাম মনে করতেই তার কথা বলার ধরনও ওর মধ্যে চলে এলো নাকি? সর্বনাশ! এটা কি ধরনের কথা ইমু? ও তোর একমাত্র বোনের বিয়ে দিচ্ছে, এটা উপকার নয়? বিয়ে দিয়ে দিই কাকে, তারপর যত খুশি কৃতজ্ঞতা প্রকাশ করো। ওর একটা ছবি ঘরের দেয়ালে টাঙিয়ে রেখো। সেটা মন্দ হয় না। ওকেই বাসায় এনে রাখতে পারলে আরো ভালো হয়। ওকে বাসায় এনে রাখবে মানে? মানে আবার কি? একটা বাসায় অন্য একটা মেয়ে যেভাবে আসে সেভাবেই আসবে। ঘরে আমার একটা বিবাহ উপযুক্ত ছেলে আছে, সেও একজন প্রাপ্তবয়স্ক মেয়ে। ইমরোজের এতক্ষণ ক্লান্ত লাগছিল, চোখ বুজে আসছিল, কিন্তু মায়ের কথায় ওর ঘুমার ক্লান্তি ঝপ করে কোথায় যেন হারিয়ে গেল। সে প্রায় চেঁচিয়ে উঠে আতঙ্কিত গলায় বলল, মা, এসব কি বলছো? ওই পাগল মেয়েকে ঘরে আনার আগে আমাকে পাগলাগারদে পাঠিয়ে দাও মা। আনোয়ারা পূর্ণ দৃষ্টিতে ছেলেকে একবার জরিপ করে নিলেন। এবার হুমকির স্বরে বলেন, শুনলাম ওর সাথে ঝগড়া করেছিস পায়ে পাড়া দিয়ে। ইস্পির বিয়ে পর্যন্ত আরেকবার যদি আমার কানে এটা আসে, তোর গলায় ওকে ঝুলিয়ে তবে আমি দম নেব। বলে উঠে চলে গেলেন। ইমরোজের হাত চলে গেল ওর গলায়। এই গলায় ওরকম একটা মেয়ে ঝোলানো চাইতে গলায় দড়ি দিয়ে ঝুলে যাও ঢের ভালো মনে হলো, কিন্তু এত দুর্মতি ওর হয়নি। মা নিশ্চয়ই ওকে কথায় কথায় বলেছেন নিজের পেটের ছেলের সাথে এমন অবিচার তিনি করবেন না। নিশ্চয়ই করতে চাইলেও সে মানবে কেন? এসব সাত পাঁচ ভেবে চিন্তাটাকে সরিয়ে রাখতে চাইল। অবচেতন মন বোধহয় সেটাকে এত সহজে সরাতে পারেনি, তাই তো এমন ভয়ঙ্কর দুঃস্বপ্নটা দেখল। ওর এই ঘরটাই সুন্দর করে ফুল দিয়ে সাজানো, নিজের চিরচেনা ঘরটা অচেনা বলে মনে হলো। এই তো একটা মেয়ে ঘোমটা দিয়ে বসে আছে। ইমরোজ এগিয়ে এসে বলল, তুমি কে? সে বর বেশে আছে, মেয়েটা বধূ বেশে। তবুও এমন প্রশ্ন কেন করলো এটাই ভাবছিল। একটা চেনা কণ্ঠ ভেসে এলো, আমি রাত্রি। কথাটা একেবারে প্রতিধ্বনিত হলো কানে। এখানে কি করছো? এবার ঘুমটা সরিয়ে একটা নিরীহ মুখ বেরিয়ে এলো, কিন্তু যতই নিরীহ হোক চোখ দুটাতে আগুন।
আমার তো এখানেই থাকার কথা। তুমি আজকের এই সুন্দর রাতে কিনা আমাকে ভুলে গেছো, এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। ইমরোজ আতকে উঠে পড়ল। শাস্তি মানে? রাত্রি এগিয়ে আসছে ওর দিকে। কি আশ্চর্য, ওর পায়ে যেন শেকড় গজিয়েছে, ওখানেই গেঁথে আছে, 1 ইঞ্চি নড়তে পারছে না। রাত্রি স্লো মোশনে এগিয়ে আসছে, মুখে হিংস্রতা, ওর হাতে একটা ফুলের মালা। এটা কি ফুল সেটা চিনতে চেষ্টা করছিল, কিন্তু রাত্রি ওর কাছে এগিয়ে আসতেই ফুলগুলো মিলিয়ে গেল ভোজবাতির মতো। মালা কোথায়? ওর হাতে একটা দড়ি, ওর গলায় দড়ি পেঁচিয়ে ধরে টানছে রাত্রি। এ পর্যায়ে ভয়াবহ আতঙ্কে ইমরাজের ঘুম ভেঙে গেল, ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। উঠে বসে লাইট জ্বালালো। না, ঘরটা ঠিকই আছে, ওর চিরচেনা ঘর। এখানে পেতনিরূপী কোনো মেয়েও নেই। 1 গ্লাস পানি ঢকঢক করে খেয়ে পুরো ব্যাপারটা যে একটা বিভৎস স্বপ্ন, এটা ভেবে স্বস্তি পেল। মেয়েটার সাহস তো কম না, ওকে অপমান করে স্বাদ মেটেনি, আবার স্বপ্নের মধ্যে এসে জ্বালিয়ে মারছে। সে ওকে কিছুতেই ছাড়বে না।